Weapons free! Weapons free! সেই অপারেশন সিঁদুরেরই অংশ নেওয়া ভারত মাতার এক গর্বিত সন্তান, নদিয়ার হৃদয়পুরের বাসিন্দা আজ আমাদের স্টুডিওয়ে। আপনাদের কাছে সেদিন কি কল ছিল? বলা হয়েছিল যে এরকম অপারেশন সিঁদুর নামে আমরা একটা অপারেশন করব এবং আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেব। এই সুযোগ তো সবাই পায় না। এটা একটা খুব গর্বের জিনিস যে আমি সবাইকে বলতে পারবো আমি অফিস সিঁদুরে আমি অ্যাটেন্ড করে এসেছি। 2 দিন 2 রাত কোনো ঘুম নেই, কোনো জোয়ান ঘুমায়নি। সারাদিন ওই আকাশের দিকে তাকিয়ে থাকা, কখন আসছে কখন ফেলবে, কখন আসছে কখন ফেলবে। রাতে যখন সন্ধ্যে 7টা-6টা বাজে অন্ধকার হয়ে যায়, আমরা তো মনে করেছিলাম প্রথমে যে কোনো এয়ার অ্যাটাক হবে। আচ্ছা। এয়ার অ্যাটাক কম হয়েছে, কিন্তু ড্রোন একসঙ্গে কমসে কম 10টা-15টা করে ড্রোন এসে হামলা করেছে, আর সেটাকে আমাদের যে সংস্থা ডিস্ট্রয় করতে থেকে। আমার থেকে ঠিক 100 মিটার দূরে একটা মিসাইল ফতে এসেছিল, যেটাকে মোটামুটি 18 ফিট ডিপ করে দিয়েছে। এই 26 বছরের কেরিয়ারে কি নিয়ে ফিরলেন? জীবিত কোনো বিচ্ছিন্নতাবাদীকে আপনাদের সেনা ছাউনিতে এনে জিজ্ঞাসাবাদ এরকম করেছেন কখনো? 11টা যে উগ্রবাদী মেরেছিলাম, ওর মধ্যে একটা উগ্রবাদী এসে আমাদের নিজেই খবর দিয়েছে। আপনার 300 মিটারের মধ্যে শত্রু দাঁড়িয়ে রয়েছে, আপনার হাতে রাইফেল, এরকম কোনো মানে ফেস টু ফেস, মানে আপনি মিস করলে আপনি শেষ। কিন্তু আমরা তাকে ছেড়ে আসবো, এটাই মেন উদ্দেশ্য। ছেড়ে আসবো তাকে, যেভাবে তাই গুলি লাগুক, কিন্তু নিয়ে আসবো তাকে। কিন্তু আপনাদের সেনা ছাউনিতে, আপনাদের সেক্টরে বা আপনার কি বলবো ব্যারাকে আক্রমণ এরকম কখন হয়েছে? এখন কি আপনি বলবেন যে মানে এখনও কাশ্মীর কি নিরাপদ পর্যটকদের জন্য এই ঘটনা ঘটে যাওয়ার পর? নিরাপদ তো কোনোদিনই বলা যাবে না। ওপর থেকে আদেশ আসে তখনই ফায়ারিং হবে, না ফায়ারিং হবে। কোনোদিন অপারেশনে গেলে যদি আমরা 15 জন যাই, তা 15 দিন কোনোদিন ফিরে আসেনি। সেই দিনকে আপনাদের কাছে খবর ছিল এরকম 2 জন রয়েছে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের শুনবো তোমায়তে। আর শুনবো তোমায় মানেই আমাদের কাছে অতিথিদের, গেস্টদের নানা অজানা গল্প আমরা শুনি, তাদের জীবনের সংগ্রামের কাহিনী, তাদের জীবনের ওঠা পড়ার কাহিনী, তাদের জীবনের টার্নিং পয়েন্টের কাহিনী আমরা শুনবো তোমায়তে শুনে থাকি। কখনো সেখানে সমাজের বিশিষ্ট কোনো ব্যক্তিত্ব, কখনো শিল্পী, কখনো বিশিষ্ট সাংবাদিক, কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো এক্স কর্নেল থেকে শুরু করে অনেকের কথাই আমরা শুনেছি আমাদের শুনবো তোমায়ের প্ল্যাটফর্মে। আর আজকের শুনবো তোমায় আমাদের এমন একজন অতিথি রয়েছেন যিনি দেশকে সেবা দিয়েছেন, দেশ ও মাতৃকাকে সেবা দিয়েছেন। এই যে আমরা বলি আমরা এত কোটি ভারতবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারি যাদের জন্য, আমরা নিশ্চিন্ত মনে করি যাদের জন্য, সেই ভারতীয় সেনাবাহিনীর জন্য আমরা বারে বারে গর্বিত হই। আর আজকে এই যে স্বাধীনতা দিবসের আলোক, অর্থাৎ এই আগস্ট মাস জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে তেরঙ্গা যাত্রা এবং তার সঙ্গে সেই 1947 সালের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা আগস্ট মাস জুড়ে আমরা ভাবি, স্মৃতিচারণা করি যে কত মানুষের স্বার্থত্যাগ, আত্মত্যাগের মধ্য দিয়ে, কত লড়াই, কত সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর আজও আমরা বলে থাকি
যে বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা চাই আমাদের দেশমাতৃকা যেভাবে আমরা তার জন্য নিবেদিত প্রাণ, আগামীতেও আমরা তাকে সেই সর্বাগ্যে নিয়েই চলতে চাই। আর আজকের যিনি অতিথি, তার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় পর্যটকদের ওপর সেই বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা। মুহূর্তের মধ্যে পর্যটকদের প্রাণ নিস্তব্ধ হয়ে যাওয়ার ঘটনা। আর তারপর তার প্রত্যুত্তরে ভারত সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে জবাব দিয়েছিল, যার পোশাকি নাম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরেরই অংশ নেওয়া ভারত মাতার এক গর্বিত সন্তান, নদিয়ার হৃদয়পুরের বাসিন্দা, আজ আমাদের স্টুডিওয়ে। তিনি সদ্য ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় তরুণ কুমার বিশ্বাস। নমস্কার। তরুণবাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই বলবো, আপনি যে পোশাকটা পরে রয়েছেন, এই পোশাক পরার জন্যও তো নিজেকে যোগ্য করতে হয়েছে। অবশ্যই। তো প্রথমেই আজকের এই শুনবো তোমায়ের এই খোলামেলা আলোচনায় আপনার কাছে প্রথমেই জানতে চাইব, অনেক ছেলেরই স্বপ্ন থাকে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করা। আপনার সেই স্বপ্ন কবে থেকে ছিল এবং কিভাবে সেটা বাস্তব হলো? দেখুন, আমার স্বপ্ন ছিল যখন আমি 5-6-এ পড়ি, তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করব আর দেশের জন্য আমি লড়ব, এবং সেটা আমি সাকসেস করেছি। এবার আমি যখন 11-এ পড়ি তখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ভর্তির জন্য এবং হয়েও গেছি। আর তখন থেকে আমি সোলজারে জয়েন করেছি। আপনি এই যে বললেন যে ক্লাস 11-এ আপনি অ্যাপ্লাই করলেন, প্রসেসটা কেমন ছিল? আপনি কি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি কোনো খেলাধুলায় যুক্ত ছিলাম না, কিন্তু আমি রানিংটা খুব ভালো করতাম। দৌড়ানো? হ্যাঁ, রানিংটা খুব ভালো করতাম। আর আমার শরীর, মানে যেটা মেডিকেল ফিটনেস বলে, সেটা ফিটনেস ছিল। ওতেই আমি মানে তৈরি করেছিলাম যে আমি যাবোই আর কি, দেশের জন্য কিছু না কিছু করবোই। আপনাদের ট্রেনিং সেশনটা কেমন ছিল, মানে কেমন ছিল আপনার ট্রেনিংটা যদি একটু বলেন? ট্রেনিং, তখনকার সময় ট্রেনিং খুব হার্ড ছিল, প্রচণ্ডভাবে। মানে ট্রেনিংয়ে পরিশান নাই, যে প্রস্তুতি নিতে হতো অনেক রকমভাবে। ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু শেখানো হতো। যে মানে আপনি ধরুন প্রথম গেলেন, কি করতে হলো আপনাকে প্রথম, যখন আপনি ডাক পেলেন যে হ্যাঁ তুমি যোগদান করতে পারো? আমি কাচরাপাড়া থেকে ভর্তি হয়েছি। ওখান থেকে আমাকে ট্রেনিংয়ের জন্য নাসিক রোডে পাঠিয়েছিল, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। ওখানে গিয়ে প্রথমে আমাদের নাম টাম ডেকে, মানে আর্মি নাম্বার টাম্বার যেগুলো হয় সেগুলোর ব্যবস্থা করে, একটা মানে কার্ড যেটা হয় যে পরিচয়পত্র, সেটা দিয়ে আমাদের ট্রেনিং শুরু হয়। তা সেই ট্রেনিংয়ে সব রকম শেখাতো, মানে রানিং শেখানো হতো, ড্রিল শেখানো হতো। ড্রিলগুলো একটু যদি বলেন, কীরকম কীরকম ড্রিল থাকে? ড্রিল মানে যেমন সাবধান বিশ্রাম, হ্যাঁ, কীভাবে আগে চলবে মানুষ, কীভাবে কথা বলা, কীভাবে মানুষের সঙ্গে মানুষের ব্যবহার সুন্দর হয়, সেইগুলো শেখানো হতো সব কিছু। আর্মি আর মিলে মানে আপনার হচ্ছে অস্ত্র ট্রেনিং, এগুলো অনেক পিরিয়ড থাকে না। যেমন অস্ত্র ট্রেনিং হতো, ওখানে কীভাবে কী ব্যাপন, কোন ব্যাপন কীভাবে হ্যান্ডলিং করতে হবে, কীভাবে ফায়ারিং করতে হবে, ফায়ারিং শেখানো হতো। কীভাবে সেটাকে মানে চলতে হবে, মানে সামনে যদি কোনো শত্রু আসে, আমরা কিভাবে আমাদের নিজেকে নিজে লুকিয়ে সেটাকে কিভাবে আমরা দমন করব, সেই জিনিসগুলো সব ট্রেনিংয়ের মধ্যে শেখানো হতো। তারপরে আছে আপনার যে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং আছে, রস্সা চড়া, মাংকি রোপ, ভার্টিক্যাল রোপ, এগুলো আছে। এগুলোও করতে হতো, যে এই নদীর এপার থেকে ওপারে যদি যেতে হয়, তা সেটা রশ্মিতে কিভাবে যাওয়া যাবে, যদি নৌকা না থাকে, সাঁতার যদি কেউ না জানে, তা ওটা আমরা করেছি। সব রকম অনেক রকম ট্রেনিং দিয়ে পুরো পারদর্শী করা হয় ওটাকে। কি কি গান আপনাদেরকে চালানো শেখানো হয়েছে? মানে যে আমরা নাম তো জানি না, দর্শকরা জানতে চায় এগুলো।
গান বলতে তখন ছিল রাইফেল ছিল, যে আর এলএমজি ছিল, কার্বাইন ছিল। এখন সেটা রাইফেলটা নিয়ে এখন এসছে ইনসাস রাইফেল চলে এসছে। ইনসাস, এটা কি খুব ভারী হয়? না, এটা হালকা আছে। আচ্ছা, আর আগে যেটা রাইফেল ছিল অরিজিনাল, সেটা ভারী ছিল, 7 কেজি আশপাশে ভারী ছিল। 7 কেজি? ওর পরে আমরা নর্মাল ট্রেনিং করার পরে আমাদের টেড দেওয়া হয় একটা। আচ্ছা, যেটা যে টেডে আমি পারদর্শী, সেটা আমাদের নাম হচ্ছে L70 গান। আচ্ছা। তো ওটার ওজন হচ্ছে আপনার 3700 কেজি। ওরে বাপরে, মানে ভারী তো। হ্যাঁ, ভারী, চাকা লাগানো থাকে, ব্যারেল আছে। তো ওটা ওটা কিভাবে আপনারা মানে ইয়ে করতেন, অত ভারীটা চাগানোটা? ওটা করা করা হতে ওটা হচ্ছে আপনার 6 জন লাগে, 6 জন লাগে। 2 জন লোড করে, আচ্ছা, 1জন কক করে। মানে 2জন কার্তুজ লোড করবে, হ্যাঁ, আর 2জন, আর 2জন ফায়ারিং বেসে বসে থাকে। ফায়ারিং একজনই করে। ওতে নাম্বার 1, 2, 3, 4, 6 আছে। এবার যে 4, 5 ও ওর মধ্যে স্টেডিং আছে, ওর মধ্যে বসে। যে 3 সে হচ্ছে ফায়ারিং করে, আর যে 2 এর ডিউটি করে, 2 নম্বর ডিউটি, ও হচ্ছে লেইং করে, যে ও মানে বলবে যে কোন দিকে আসছে, কোন দিকে যাচ্ছে, ও দেখতে থাকে। এর রেঞ্জ কিরকম ছিল, কত কিলোমিটার? এর রেঞ্জ হচ্ছে এমনি গ্রাউন্ড 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার পর্যন্ত মানে আপনি ফায়ার করলে চলে যাবে চলে যাবে শত্রু পক্ষে। শত্রু। আর এই যে আপনারা যখন এই 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 চালানো শিখছেন, ইনসাসের কাজটা কি, ওটা কি খুব কম ডিস্টেন্স থেকে নাকি? ইনসাস 300 মিটার ডিস্টেন্স। এরা তো জাতি হাতিয়ার, এগুলো থাকবে সঙ্গে, এগুলো নিজের পার্সোনাল হাতিয়ার সঙ্গে থাকবেই। যদি কোনো উগ্রবাদী কিংবা দুশমন যদি সামনে চলে আসে, তাহলে তো সেখানে গান ফায়ার হবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আকাশে শত্রু না যাই, যদি উপর দিয়ে কোনো শত্রু যায়, সেটাকে আমরা নামানোর চেষ্টা করি। যদি কোনো গ্রাউন্ড অ্যাটাক হয়ে যায়, তখন তো আমাদের এই রাইফেল কিংবা এলএমজি দিয়ে এটাকে দমন করতে হবে। এটাই হচ্ছে। এই যে আপনি ট্রেনিং করলেন, তারপর আপনি যোগদান করলেন, আপনার এই যোগদান পর্বের পর প্রথম কোনো রিস্ক জোন মনে পড়ছে কি? মানে আপনার এতদিনের এই 26 বছরের চাকরি জীবনে আপনি প্রথম কোনো জায়গা যেগুলো মনে রাখবার মতো, বা মনে হয়েছিল যে আজকের দিনটা বোধহয় শেষ দিন হবে আমার? সেটা হয়েছিল 2003-এ, আমি যখন রাষ্ট্রীয় রাইফেলে ছিলাম। রাষ্ট্রীয় রাইফেল, আচ্ছা। তখন একদিন না, প্রায় আমরা রাতে বার হতাম, অ্যাম্বুসে বার হতাম, তা প্রতিদিনই ফায়ারিং হতো। তখন যে এমন কোনো দিন নেই যে আমরা মানে জীবনকে মুঠোর মধ্যে করে নিয়ে যেতাম, আজ হয়তো আর ফিরবো না। কিন্তু আমরা সব কিছুতে সাকসেস হয়েছি। ওখানে 2004-এ আমরা যে আমাদের টিম ছিল, সবাই মিলে আমরা একদিন 2টো উগ্রবাদী আর একদিন 11টা উগ্রবাদী। এটা কি স্পেশাল অপারেশন ছিল? হ্যাঁ, স্পেশাল অপারেশন ছিল। এইটা একটু মানে এর কাহিনীটা শুনতে চাইবে, মানে আপনাদের কাছে কি ইনফরমেশন এলো প্রথমে? ইনফরমেশন আমরা তো সার্চিংয়ে থাকি, এবার আমাদের সোর্স থাকে। আচ্ছা, যে কোনো সোর্স থাকে, ওরা আমাদের সঙ্গে মানে লাইজেন রাখে। যে কিছু ওরাও মানে কাশ্মীর হলেও কিছু লোক আসে যে আমাদের আর কি সেবা করার জন্যে। তো ওরা আমাদের মানে খোঁজ দেয় যে এরকম এই জায়গায় সার্চ করলে কিছু পাওয়া যাবে। আপনাদের কাছে সেরকম ইনফরমেশন এসেছিল? আমরা সেটাকে কি করি, রাতে দিনে 24 ঘন্টা ফলো করি, এবং নাইট ডিভিশন হোক, দিনের বেলায় আমরা গিয়ে অ্যাম্বুশ কিংবা এডিপি যাই, মানে এডিপি পর্যন্ত এরিয়া ডোমেশন। তো ডোমেশন করে আমরা সেটাকে সার্চিং করে, যখন আমাদের ঠিক একটা মনোপুত হয় যে আজকে এখানে গেলে পরে ঠিক হবে, সেইভাবে আমরা রাতে প্রোগ্রাম নিয়ে আমাদের যতগুলো একটা ব্যাটালিয়ন যতগুলো টিম আছে সব গিয়ে সেখানে ঘেরাও করি। তারপরে যার এলাকা, তো সেই দিনকে আপনাদের কাছে খবর ছিল এরকম 2জন রয়েছে? না, খবর ছিল। আচ্ছা, তারপরে কি করলেন? আমরা প্রথমে গিয়েছিলাম, ওখানে ছিল তখন ছিলাম আমি রাজৌরি ডিস্ট্রিক্টে। আচ্ছা, রাজৌরি সেক্টর। হ্যাঁ, রাজৌরি সেক্টর। তো ওখানে একটা জায়গাটার নাম আছে কোটলি ব্রিজ। তো ব্রিজের নিচ দিয়ে আমরা সার্চিং করছিলাম। তো আচানক ফায়ার আসে। আচ্ছা, মানে ওদের দিক থেকে? ওদের দিক থেকে যখন ফায়ার আসে, আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপরে আমাদের পজিশন নিয়ে, কারণ যখন ফায়ার আসে তখন আমরা অলরেডি 1 মিনিটের জন্য আমরা জায়গা খুঁজে নিই, যে কোনো সামনে কোনো আর নিয়ে
সাইড হওয়ার চেষ্টা করি, তারপরে দেখতে থাকি। এবার ওর পরে আগে আমরা যেতে থাকি, যে আমরা ফায়ারিং আর মুভে যেতে থাকি। যেমন একজন আগে গেল, ও একটু দেখলো, তারপরে আবার পিছনের জন আবার আগে গেল, তো এরকমভাবে গিয়ে সেই ঘরটাকে ঘেরাও করি। ছোট্ট একটা ঘর ছিল, ও ঘরের মধ্যে ছিল ওরা? ঘরের মধ্যে। আচ্ছা। ঘেরাও করার পরে ঘরের মধ্যে ঢুকে আমরা কিচ্ছু পাইনি। তারপরে দেখলাম যে এই ম্যাড পাতা আছে, ম্যাডের নিচে ওদের সিঁড়ে আছে, তো ওখান দিয়ে নিচে ওরা দেখে ফায়ার করছিল। তারপর আমরা যখন ফায়ার করলাম, সবাই মিলে ফায়ার করে, ফায়ার টিমে করেছিল, যে আমি একা তা নাই। হ্যাঁ, কতজন ছিলেন ওই টিমটায়? আমাদের টিমে ছিল 11 জন। 11 জন। এবার 11 জনের মধ্যে ভাগ হয়, যেমন 4 জন সামনে থাকে, আচ্ছা, ফ্রন্টে যারা আর কি খালি হাত থাকে, আর পিছনে যেমন এজিএল, এলএমজি, ওরা এগুলো রেঞ্জ বেশি, তো তা ওরা কোনো টপ লেভেল থেকে ওখানে সেটিং করে নেয় দূর থেকে ফায়ার করার জন্য। এবার সার্চিংয়ে গেলাম, আমার সঙ্গে ছিল, আমাদের টিম কমান্ডার ছিল মেজর বিবেক যোশী। উনি খুব মতলব সাহসী লোক। তা ও বললো চলো আমরা 4 জনে যাব। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে যেমন ঢোকার সঙ্গে সঙ্গে 2টো ফায়ার করে দিয়ে ওরা, কিন্তু আমাদের টাচ করেনি। আচ্ছা, গুলি ফলস গেছে? ফলস গেছে, সাইডে চলে গেছে। এবার যারা উপরে বসেছিল ওদের একজনের পায়ে লেগেছিল। আচ্ছা। এরপরে আমরা ফায়ারিং করি, ওখানে 5-6 ঘন্টা ফায়ারিং চলে, তবু আমরা মতলব কাবু আনতে পারিনি। মানে আপনারা কি মানে অ্যান্টিসিপেট করতে পারছিলেন না যে ওরা কোন জায়গা থেকে গুলি চালাচ্ছে? ওরা তো ঘরের মধ্যে আছে না, এবার আমরা ঘরের মধ্যে ঢুকতে পারছি না, গেট দিয়ে কী করে ঢুকবো? যেমন ফায়ার করছে গেট দিয়ে ঢুকতে পারছি না, আমরাও ফায়ার করছি। তারপরে আমরা এজিএল ফায়ার করেছি, তাও কিছু হয়নি। এবার সকালের দিকে ওরা, মানে রাত থেকে আপনাদের চলছে এটা? চলছে, সকাল হয়ে গেছে? সকাল হয়ে গেছে, সকালের দিকে একজনের গুলি লেগেছে। আচ্ছা। তখন ওরা মতলব ওখান থেকে গালাগালি করছে যে আমার দোস্তকে মেরে দিয়েছে করে। আচ্ছা। তখন আমাদের একটা আরএল আছে, আরএল দিয়ে ফায়ার করা হয়। আরএলটা কি? রকেট লঞ্চার। রকেট লঞ্চার। তখন ফায়ার করার পরে সেই জায়গাটা উড়ে যায় আর কি। তারপরে আমরা ফায়ার করে সাকসেস হয়েছি। ওরা 3 জনই স্পট হলো? 2 জন ছিল। 2 জন স্পট হলো। তবু একজন মানে মরে যাওয়ার পরেও মানে অটোমেটিক ফায়ার করছে, মরে গেছে তবু ফায়ার করছে ও। আচ্ছা। হুমড়ি দেবে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের যে কমান্ডিং অফিসার ছিল ওখানকার, আমাদের টিম কমান্ডার যে ছিল বিবেক যোশী সাহেব, মেজর বিবেক যোশী, উনি গিয়ে একটা হেডশুট করে প্রথমে। আচ্ছা। মরে গেছিল, তা হেডশুট করে তারপরে আমরা সবাই, ওর পরে আমরা থানায় খবর দিই, থানা আসে, তারপরে বডিগুলো নিয়ে যাই, যেমন দাহ করে। এরকম আরও অনেক অভিজ্ঞতা হয়েছে? আরও একদিন হয়েছিল যখন প্রচণ্ড বরফ পড়ছে, বরফের মধ্যে 3 দিন 4 দিন লাগাতার বরফ পড়ছিল। তা আমরা খবর পেলাম যে একটা গুফার মধ্যে কিছু মানে উগ্রবাদী এসে স্থান নিয়েছে। তারপরে আমরা সবাই মিলে ঘেরাও করে ভিতরে গিয়েছি, গিয়ে ওখান থেকে আস্তে আস্তে গিয়েছি। আমরা মনে করি হয়তো 1-2 জন আছে। এবার টিম গিয়েছি ভিতরে, যতই ফায়ার করি ততই মতলব 2টো প্রথমে মারা হলো, তারপর আবার ফায়ার আসছে, এইভাবে ফায়ার আসতে থাকে। আর আমরা 6 জন ভেতরে ঢুকি, ওই 6 জন মিলে ফায়ার করে সব মেরেছিলাম, কিন্তু আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। ভেতরে যাওয়ার পরে দেখি ভেতরে ওদের বিছনা কাঁথা সব কিছু ভালো সুন্দর একটা মতলব ঘর বানানো আছে পাহাড়ের ভিতরে। কিন্তু যে গেটের উপরে একটা পাথর দিয়ে আছে ছোট্ট, ওটা হচ্ছে ওদের গেট। দেখে বোঝা যাবে না যেটা এখান দিয়ে মানুষ যেতে পারে। ও আচ্ছা। কিন্তু ভিতরে অনেক বড় একটা সংস্থা বানানো, মানে একটা পাথর দিয়ে গেটটাকে ব্লক করা আছে। আপনারা সেটা বুঝতে পারলেন যে ওর ভেতরেই ঘরটা আছে। তারপর বডিগুলো নিয়ে গেল আর কি, যা ওখানকার পুলিশ নিয়ে যায়, এবার দাহ করে ওদের। আমরা তরুণবাবু আমরা অনেক সময় শুনেছি এবং সাংবাদিকরাও আমরা অনেক সময় শুনি যে এই বেশি তুষারপাত হলেই এই কাশ্মীর বা আপনি যে সেক্টরে ছিলেন রাজৌরির বা বিভিন্ন জায়গায়, তখনই বিচ্ছিন্নতাবাদীরা বেশি অ্যাক্টিভ হয়। এটা কি ঠিক? মানে তুষারপাতের সময় ওরা কি মানে ভাবে যে এই সময়টা সব প্রচুর বরফ পড়ছে, এই সময়টাই আসল সুযোগ বিরক্তি করার বা কোনো কিছু নাশকতামূলক কাজ করার? তুষারপাতের সময় একটু কম হয়। ওটা কম হয় কারণ
আমরা যাকে ভুট্টা বলি ওখানে মাখি বলে, মাখি। আচ্ছা আচ্ছা। তা এই সময়টা ওখানে ওদের মাখির চাষ হয়, মানে ভুট্টার চাষ হয়। হ্যাঁ, তা ভুট্টা অনেক বড় বড় হয়, তা ওই সময়টা ওরা সুযোগ নেয়। সেটা কোন কোন কালটা, মানে গরমকাল নাকি? হ্যাঁ, গরমকাল। বরফের সময় তো সব সাদা, হ্যাঁ, এবার সাদা যদি দূর দূর থেকে দেখা যাবে কিছু আসলে পরে, ওই সময় ওরা মুভমেন্ট কম করে। কম করে। আর যখন আমি লাইন অফ কন্ট্রোলেও ছিলাম এতে কোপোরাতে, তা তখন ওরা রাতের বেলায় কী করে, যখন আমাদের ফেন্সিং আছে তো ফেন্সিংয়ের উপর দিয়ে বরফ হয়ে যায়, আচ্ছা, ফেন্সিং দেবে যায়, তখন ওরা রাতের বেলায় ওইখান দিয়ে মানে ওরা বেরিয়ে আসে ইন্ডিয়ার দিকে। যখন ইন্ডিয়া দিয়ে বেরিয়ে আসে ওরা একজন আসে না, কমসে কম 10 জন 12 জন 15 জন একসঙ্গে আসে, এসে ইন্ডিয়ায় এসে ওরা ছিটিয়ে যায় আর কি, 2 জন 4 জন করে ছিটিয়ে যায়। এরকম বহু মানে অপারেশনে আপনাকে যেতে হয়েছে? অপারেশন তো বহু হয়েছে, কিন্তু 2টো সাকসেস হয়েছি, বাকি আমরা মতলব সাকসেস হতে পারিনি। আপনাদের দিক থেকে ইনজুরি হয়েছে এরকম আছে? হ্যাঁ, ইনজুরি হয়েছে। এমন মোটিভেট অনেক হয়েছে আমার সঙ্গে না, আমাদের টিমের সঙ্গে প্রচুর হয়েছে। এবার আমাদের 2-1 ক্যাজুয়ালিটি হয়েছে, সঙ্গে যারা ছিল সাথে চলে গেছে। 2 জন মেজর সাবু ছিল আমাদের কোম্পানিতে, ওরাও চলে গেছে, শহীদ হয়েছেন। শহীদ হয়ে গেছে। আপনার কাছে আর একটা প্রশ্ন, এই যে ধরুন এবার আপনি যোগদান করলেন, বিভিন্ন সেক্টরে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যে কথা বলছেন যে রকেট লঞ্চার আপনারা অপারেট করেছেন, এনসাস অপারেট করেছেন, বা অন্যান্য ধরনের আরও অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছেন, বাড়ির কথা কখনো মনে পড়তো না? বাড়ির কথা সবসময় মনে করতো। যখন আমরা কোনো অপারেশনে যাই, কোনো কিছু হয়, তখন তো মা বাবার কথা সবসময় মনে পড়ে যে আজ হয়তো আর ফিরবো না, এটাই আর কি। মানে তারপরে সামনে যখন দুশ্মন থাকে তখন সেগুলো সব ভুলে যেতে হয়, যে না, এটা শুধু তো মা বাবাই নয়, আরও তো দেশের লোক আছে, এদের তো বাঁচতে হবে। সেইভাবে আমরা ঝাঁপিয়ে পড়ি, পিছনের দিকে আসলে হবে না, এটাই আর কি। আপনার মানে এরকম হয়েছে যে আজকে যাচ্ছেন, হয়তো বাড়ির লোক আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, আজকেই ধরুন আপনি বিশাল অপারেশনে, যে সারাদিন আপনাকে ফোনে পেলেও না, আমি যতদূর শুনেছি সবসময় তো আপনাদেরকে ফোনে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। দেখেন, অপারেশন যখন শুরু হয় তখন ফোন বন্ধ থাকে, ফোন জমা হয়ে যায়। কারণ যদি আমাদের ফোন চলে, কেউ বাড়ির লোকে তো জানবেই, এবার তখন কেউ ব্যস্ত হবে, কেউ কান্নাকাটি করবে, তাতে আমাদের ইমোশন হয়ে যাবে, তাতে অনেক ক্ষতি হতে পারে। কারণ যদি কেউ সাইড থেকে যত কোনো উগ্রবাদী আসে, সেটাকে ফোনে লেগে গেলে সেটাকে ধ্যান দেবে না, কারণ ফোন একটা জিনিস ক্ষতি প্রচুর করে, তা সেই দিকে ধ্যান গেলে আর অন্যদিকে ধ্যান থাকবে না। এবার যেটা আমরা বলি ফিদাইন হামলা, সেটা হতে পারে। আর সেটা হতে পারে যে ফোন দেখলে পারে, সেটা কোনো মতেই মানে ঠেকানো যাবে না। তাই জন্য যে কোনো মানে আপনাদের স্পেশাল অপারেশনের ক্ষেত্রে আপনারা ফোন জমা হয়ে যায়, ফোন থাকে কাছে, জমা হয়ে যায়। হয়তো সন্ধ্যেবেলায় 1 ঘন্টা কি 1/2 ঘন্টা একজন করে দেওয়া হয়, যে তুমি 1/2 ঘন্টা ফোন করে নাও, ও আসবে। যে অফ ডিউটি যখন হয়, সবাই তো সবসময় ডিউটি দেয় না, যেমন রাতে আমরা পুরো রাত ডিউটি দিতে হয়, তখন হয় 2 জন অফ ডিউটি, তখন তারা বাড়িতে কথা বলে নেয়। কারণ বাড়িতে তো কথা বলতে হয়, বাড়ির লোকে চিন্তা করবে, তখন সেটাকে অফ দেওয়া হয়, যে তুমি ফোনটা করে নাও, ওই টাইমে ফোন করে না বাড়িতে খবর। আপনি এই যে নদিয়ার একটা গ্রামের ছেলে, হৃদয়পুরের একটা গ্রামের ছেলে, আপনি সেখানে গিয়ে প্রতিষ্ঠিত হলেন, ভারত তথা দেশমাতৃকার কাজে নিজেকে নিয়োজিত করলেন। একজন আর্মি হিসেবে আপনার কি মনে হয় এই প্রজন্মের ইন্ডিয়ান আর্মিতে আসা কতটা জরুরি? ওই অল্প বয়স্ক ছেলেদেরকে আসা কতটা জরুরি? অল্প বয়স ছেলেমেয়েদের আসা অনেকই জরুরি, এখন যাচ্ছে, অগ্নিবীরে অনেক ছেলে যাচ্ছে। হ্যাঁ, এই আর্মি সংস্থা খুব একটা সুন্দর সংস্থা, এই না যে সুযোগ তো কম ছেলের পেয়ে পাই, যে আমি যে লড়েছি, আমি যে যুদ্ধ করেছি, ওপি সিঁদুর লড়েছি, এই সুযোগ তো সবাই পায় না। এটা খুব গর্বের জিনিস যে আমি সবাইকে বলতে পারবো আমি ওপি সিঁদুরে আমি অ্যাটেন্ড করে এসেছি। তো এই যে সুযোগ সুবিধা, এইগুলো তো কেউ দেখতে পায় না। আর আর্মি সংস্থা খুব সুন্দর সংস্থা, এর মধ্যে ডিসিপ্লিন সব কিছু সুন্দর আছে। এগুলোকে যত নতুন নতুন ছেলেপিলেদের খুব যাওয়া প্রয়োজন। হ্যাঁ, হাসি মুখে খুশি হয়ে যাওয়া খুব দরকার, যে আসলে পরে গেলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা অনুভূতি পাওয়া যায় ওখানে। এবার একটু আসি,
একটু অন্য গল্পে, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। অনেকেই জানার চেষ্টা করে যে আপনারা যারা ফিল্ড ওয়ার্কার, যারা ওই তুষার আবৃত কাশ্মীরের মধ্যে অথবা এমন একটা কোনো জায়গায় পোস্টিং হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে ডিউটি করছেন, আপনাদের প্রতিদিনকার রুটিন খাবার দাবার কী ছিল, মানে এই লাইফস্টাইলটা একটু জানতে চাইব। রুটিন আমাদের একই রুটিন, আচ্ছা, চাই বরফ হোক চাই গরম হোক। কীরকম? সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট, ওকে, 2টোর মধ্যে লাঞ্চ, আর রাত 8টার মধ্যে ডিনার। ওর মধ্যে 3টের সময় চায়ের ব্যবস্থা আছে, 10টার সময় চায়ের ব্যবস্থা আছে, আর সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন একটা চায়ের ব্যবস্থা আছে। খাবার কোনো অসুবিধা নেই। রুটি না, রুটিন। আচ্ছা, এর মধ্যে খাবার মধ্যে ভাত আছে, রুটি আছে, কোনোদিন পুরি, কোনোদিন পরোটা ব্রেকফাস্টে হয়, বাকি সবজি 2টো সবজি, ডাল, মাছ তো কম হয় ওদিকে, মাংস আর ক্ষীর, পনির, চাটনি আছে। খাবারের কোনো অসুবিধা নেই। খাবার ডেলি আমাদের 7-8 রকমের হয়ে যায় আর কি। রায়তা আছে, রায়তার ধারে দই আছে। আর যখন আপনারা এই ধরনের এই যে লং অপারেশনে যেতেন, এই আপনি একটু আগে বলছিলেন যে কোথাও বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে রয়েছে, রাত ভোর অপারেশন চলছে, তখন তো খাওয়া দাওয়া শিখে উঠে তখন গেল। খাওয়া দাওয়া বন্ধ, তখন কোনো খাওয়া দাওয়া নেই। আমি একবার ছিলাম একটা জঙ্গলে, তখন না, জঙ্গলটার নাম হচ্ছে ডোরিমাল জঙ্গল। কি জঙ্গল? ডোরিমাল? ডোরিমাল এটা কাশ্মীরি? কাশ্মীরে ইয়েতে রাজৌরি রাজুরি, ডিস্ট্রিক্টে। আচ্ছা। তা ও জঙ্গল এমন জঙ্গল, হুম, কোনো দিন অপারেশনে গেলে যদি আমরা 15 জন যাই, তা 15 দিন কোনোদিন ফিরে আসেনি, একজনকে রেখে আসতে হয়। আচ্ছা এত সুন্দর একটা মতলব খারাপ ওটা। আচ্ছা, তো ওই জঙ্গলে একবার গিয়েছিলাম, 9 দিন ছিলাম। তা 9 দিনের মধ্যে কোনো খাওয়া দাওয়া ছিল না, 9 দিন সমানে ফায়ারিং চলেছে। এবার আমরা যখন যাই তখন কি করি, আমাদের ব্যাগ থাকে, তো পিট্টু ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে আমরা রেশন নিয়ে যাই, যে যেমন শক্করপাড়া, আমরা যাকে ওই কাঠি ভাজা বলি না, ওই ব্যাগে করে নিয়ে যাই, হয়তো 2টো খেলাম, একটু জল খেলাম, এই আর কি। তা 9 দিন ছিলাম, 9 দিন কোনো খাবার নেই। তারপর 9 দিনের পরে সেখানে সাকসেস হয়নি আমরা। তা 9 দিন পরে আমরা ফিরে আসি। যেদিন ফিরে আসি সেদিন খাবার ওখানে গিয়েছিল। আচ্ছা, ওখানে আমাদের পোটার আছে, পোটার নিয়ে গিয়েছিলো খাবার সব, ওই ডাল সবজি নিয়ে গিয়ে ওখানে খেয়ে দিয়ে তারপরে সেখানে এই ঘটনার ক্ষেত্রে, এই জঙ্গলের ঘটনার ক্ষেত্রে এখানেও কি আপনাদের কাছে একই রকমভাবে খবর ছিল যে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে? না, খবর তো প্রতিদিন থাকে না। না, প্রতিদিন আমরা কি করি, আমরা যে জায়গায় আছি কিংবা আমরা প্রতিদিন একটা করে সার্চ করি। যেমন আমরা সন্ধেবেলা, ওটা আপনাদের রুটিন ওয়ার্ক ওটা, আচ্ছা, যে সন্ধে থেকে 1টা পর্যন্ত একটা টিম গেল, 1টার পরে আরেকটা টিম গেল, ডেলি রুটিন টাইম চেঞ্জ করে যাই। গিয়ে সেই রকম মতলব আমরা অ্যাম্বুসে বসে থাকি, যে কোথায় কি হারকত হচ্ছে না দেখার জন্যে, সেটা বসে থাকি দেখার জন্য যে কিছু হারকত হচ্ছে না। বাকি আমাদের যে 2জন ডিউটি থাকে, তারা ওই এসটি দেখতে থাকে কি হালচাল চলছে না চলছে, টিভির মাধ্যমে দেখতে থাকে। এইবার আসি আপনার কাছে সেই দিনের ঘটনা। প্রথমে আগে জানতে চাইবো, এই যে কাশ্মীরের বৈশরণ উপত্যকা, যেখানে পর্যটকদের উপর অকাতরে গুলি চলল, বহু পর্যটকের প্রাণ নিস্তব্ধ হয়ে গেল, সেই দিন আপনার ডিউটি কোথায় ছিল? অপারেশন সিঁদুরের বিষয়ে আমি পরে আসছি। ওই দিন আপনার ওদিন ডিউটি আমার তো শ্রীনগরে ছিল। শ্রীনগর থেকে বেশি দূর না, 25 কিলোমিটার কি আশপাশ হবে। মানে যেখানে ঘটনাস্থল বৈশরণ থেকে শ্রীনগর কতটা? এই 20-25 কিলোমিটার। 25 কিলোমিটার। পেহেলগাঁও নাম। তো ওখানে আমরা খবর পেলাম সন্ধ্যাবেলায় যে এরকম একটা অ্যাটাক হয়ে গেছে। ওখানে কেউ ছিল না ডিউটি। কিন্তু যখন ওখানে কোনো পর্যটক যায়, তখন অলরেডি আমরা পাহারা দেওয়ার পরেই যাই, কিন্তু তখন শুরু হয়নি। আচ্ছা, তখন শুরু হয়নি। যেমন অমরনাথ যাত্রা হচ্ছে, বৈষ্ণোদেবী হচ্ছে, সব ওখানে আমাদের আর্মি সব তানাত আছে। যখন ওরা গিয়েছে তখন সেই এটা শুরু হয়নি ওইখানে। তো আচানক চলে গেছে, ওরা একটা সুযোগ পেয়ে গেছিলো, ওখানে গিয়ে নির্মমভাবে আমাদের পর্যটকদের হত্যা করে। এইবার আমি আসব, আপনাদের কাছে এবার বার্তা এলো যে প্রতিশোধ নিতে হবে। এতজন নিরপরাধ পর্যটককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে,
আপনাদের কাছে সেদিন কি কল ছিল? বলা হয়েছিল যে এরকম অপারেশন সিঁদুর নামে আমরা একটা অপারেশন করব এবং আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেব, সেদিন কি বলা হয়েছিল আপনাদের অর্ডারে? আমাদের কোনো অর্ডার আসেনি যে এরকম কোনো অ্যাকশন নিতে হবে কি। আমরা সবাই রেডি ছিলাম যে আমাদের মধ্যে যে রক্ত মানে ফুটছিল যে এরকমভাবে যে পর্যটকদের হত্যা করে, তখন আমরা নিজেই আমাদের যে অফিসার ছিল, কমান্ডিং অফিসার, সব কিছু রেডি হতে বলেছিল যে তোমরা রেডি হও, হ্যাঁ এরকম একটা প্রতিশোধ নিতে হবে। আচ্ছা, শুধু এইটুকু কল ছিল যে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, এরপরে আমরা সবাই মিলে যে আমাদের যে ফায়ারিংয়ের ব্যবস্থা আছে, গান আছে, এগুলাকে রেডি করি। সব রেডি থাকে অলরেডি, তবু যেগুলা সামান দরকার ওর সঙ্গে, যেমন কিছু খাবারের দরকার, জলের দরকার, আর কিছু যেমন তেল অয়েল দরকার গানে লাগানোর জন্য, অমনিশন দরকার, এগুলো আমরা আস্তে আস্তে ক্লোজ করতে থাকি। যে আমাদের L-70 গান, এর তো অমনিশন আমাদের কাছে থাকে না, আচ্ছা, একটু সাইডে থাকে, তো ওইগুলাকে লট বাই আমরা নিয়ে ওগুলাকে নিয়ে রেডি, গাড়ি টাড়ি ভরতে থাকি। দিয়ে আপনাদের কমান্ডিং অফিসার বললো যে এবার প্রতিশোধ নেওয়ার পালা। হ্যাঁ, এবার আপনারা রেডি হও। ওই আমরা প্রস্তুতি নিয়ে বসেছিলাম। তারপরে উপর থেকে অর্ডার আসলো যে ডিপ্লয় হতে। আমরা পুরো কাশ্মীরে যত আমাদের এয়ার ডিফেন্সের যত আছে সব ডিপ্লয় হয়ে গেলাম। যেমন যেমন জায়গা আছে পজিশন নেওয়ার মতো, যেমন ওখানে এয়ারপোর্ট আছে, কোনো জায়গায় অমনিশন ডিপো আছে, যেগুলো ক্ষতিকর জায়গা, যে নুকসান হতে পারে, তো সেগুলোই আমরা প্রোটেকশন নিয়ে রেডি থাকলাম। গোটা অপারেশনটা কি রাতেই হয়েছিল? হ্যাঁ, গোটা অপারেশন রাতেই, দিনে কিছু না। রাতে যখন সন্ধ্যে 7টা-6টা বাজে অন্ধকার হয়ে যায়, আমরা তো মনে করেছিলাম প্রথমে যে কোনো এয়ার অ্যাটাক হবে। এয়ার অ্যাটাক কম হয়েছে, কিন্তু ড্রোন একসঙ্গে কমসে কম 10টা-15টা করে ড্রোন এসে হামলা করেছে, আর সেটাকে আমাদের যে সংস্থা ডিস্ট্রয় করতে থেকেছে। পুরো রাত চলেছে, 2 দিন। আমরা পুরো রাত 2 দিন, মতলব 2 দিন 2 রাত কোনো ঘুম নেই, কোনো জোয়ান ঘুমায়নি। সারাদিন ওই আকাশের দিকে তাকিয়ে থাকা, কখন আসছে কখন ফেলবো, কখন আসছে কখন ফেলবো। খাওয়া দাওয়া বন্ধ, যে খাওয়া দাওয়ার সময় নেই, চলছে সবাই তারা। আপনাদের যে এই এয়ার ডিফেন্স, ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স নিয়ে অনেক ভালো একটা সেন্স মানুষের কাছে তৈরি হয়, এবং রাশিয়ার দেওয়া S-400 সেটার ব্যবহারে আপনারা অনেক কিছু ঠেকিয়েছেন। তো এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনারা অ্যাক্টিভ হয়ে রইলেন, অপারেশন চলতে শুরু করলো। আপনি যেমন বলছেন যে মানে 2 দিন ধরে এই অপারেশনের আগে থেকে এবং তার পরের কিছুদিন পর্যন্ত 2-2.5 দিন ধরে আপনারা ননস্টপ মানে সতর্ক ছিলেন যে কি হচ্ছে না হচ্ছে। আপডেট কি আসছিল যে আপনাদের পক্ষ থেকে গেছে বিমান, যুদ্ধ বিমান গেছে, ধ্বংস করে এসছে লঞ্চ প্যাডগুলো? না, আপডেটের খবর তো পাওয়া যাবে না, কারণ ওই সময় তো আমরা লড়াই করছি, আপডেটের খবর পাওয়া যাবে না। তা দেখছি যে সারা রাত আমাদের যে যুদ্ধ বিমানগুলো উড়ে বেড়াচ্ছে সেগুলো দেখা যাচ্ছে। তা তখন আমাদের এমনি সিগন্যাল আসে, যে সিগন্যালের সংস্থা সেগুলো আসে যে এখন আমাদের ইন্ডিয়ানে ফ্লাইট উঠছে, আর কখন আমাদের রেডার আছে না, তো রেডারে খবর পাওয়া যায় যে কোথা থেকে আসছে, সে খবর পাওয়া যায়। এরপরে আমরা যেখানে ছিলাম সেখানে আমার থেকে ঠিক 100 মিটার দূরে একটা মিসাইল ফতে এসেছিল। আচ্ছা, তা যেটাকে মোটামুটি 18 ফিট ডিপ করে দিয়েছে। আচ্ছা, ও টার্গেট নিতে পারেনি, এয়ারপোর্টেও ফেলেছিল, কিন্তু টার্গেটটা ওরা মিস করেছিল, ওই জন্য ক্ষতিটা হয়নি। আর আমাদের এখান থেকেও কিছু মিসাইল ছাড়া হয়েছিল, সেটা ওদের লোকসান হয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে।
এই যে আপনারা আপনি বলছেন যে এয়ার ডিফেন্স সিস্টেমটা খুব কাছ থেকে দেখেছেন, এই যে আপনারা কতদূর রেঞ্জ থেকে মানে বুঝতে পারেন যে মিসাইল আসছে বা মানে সেটার আমাকে প্রোটেক্ট নিতে হবে বা আমি পাল্টা আকাশেই ধ্বংস করে দেবো? আমাদের কমসে কম 30 কিলোমিটার দূর থেকে আমরা 30 কিলোমিটার দূর থেকে আমরা বোঝা যায়? খোঁজ পাই। এবার যখন আমাদের রেঞ্জের মধ্যে যখন 3.5 কিলোমিটার দূরে আসে, আমাদের যে অ্যাক্টিভ রেঞ্জ তার মধ্যে আসলেই আমরা ফেলার চেষ্টা করি। তার আগে মারলে তো ওরা বুঝতে পারে যে ফায়ারিং আসছে, সেই দিকে আর আসবে না, তা আমরা বুঝতে পারি। এই যে অপারেশন যখন সাকসেস হলো, নিশ্চয়ই আপনাদের সাকসেস পার্টি কিছু হয়েছে? হ্যাঁ, হয়েছে। সাকসেস পার্টি যখন যেদিন সাকসেস হলো, আমরা 21 মেতে ক্লোজিং করেছি। আমাদের ক্লোজিং করার আগে আমাদের সঙ্গে এসেছিল আমাদের মন্ত্রী এসেছিল, রাজনাথ সিং, রক্ষা মন্ত্রী, এসে আমাদের সব আমাদের সাবাসী দিয়ে গেছেন। তারপর আমরা ঘরে যাওয়ার পরে যে আমাদের একটা আনন্দের যে একটা পার্টি হয়, সেটা একটু গান বাজনা একটু হয়, তা সেটা নিয়ে আমরা খুব এনজয় করেছি এক রাত। এনজয় করলেও সেই যাদের সবাই তো করতে পারে না, যাদের ডিউটি তার ডিউটি দিতেই হবে, যা বাদ বাকি আছে তারা সব এনজয় করে। তা এনজয় হয়েছে যে আমরা সাকসেস হলাম। কিন্তু অপারেশনটা আর কিছুদিন চললে পরে আমরা আরেকটু সাকসেস হতাম 2 দিনের থেকে, আরও কিছু করতে পারতাম। এটাই। তরুণবাবু, এই আপনার যোগদান সম্ভবত 2000 সালে। 2000। এই 26 বছরের কেরিয়ারে কি নিয়ে ফিরলেন বাড়িতে? কি মানে স্মৃতি নিয়ে ফিরলেন ইন্ডিয়ান আর্মির? স্মৃতি বলতে এক তো অনেক অভিজ্ঞতা, নানান জায়গা, নানান দেশ, মতলব দেশ বলতে আমার ভারতের দেশ, কিন্তু নানান যে জায়গাটা, অনুভূতি, কোথাও বরফ, কোথায় গরম, কোথায় ঠান্ডা, কোথায় জল, কোথাও নদী, হ্যাঁ, কোথাকার লোক কেমন, কোথাকার মতলব আবহাওয়া কেমন, এইগুলা দেখে। এবং আমাদের যে ট্রেনিং চলে, ট্রেনিং তো সবসময় চলে, আমাদের রেগুলার ট্রেনিং চলে। এই ট্রেনিংয়ের মধ্যে অনেক রকম জ্ঞান আমরা নিয়ে থাকি। তা সেই জ্ঞানগুলো হয়তো অনেক সিভিলিয়ানের নেই, তো এগুলো খুব ভালো লাগে। অনেক শিক্ষা আমরা পাই এর থেকে, দেশ বিদেশের শিক্ষাও পাই, যে দেশে কি হচ্ছে না হচ্ছে। আমরা কেউ হয়তো খবরে দেখছে, আমরা সেটাকে নিজে প্র্যাকটিক্যালে করছি আর কি, সেটা খুব ভালো লাগে। আমরা এই সময়ে এই কাশ্মীরের বৈশাখের উপত্যকার হামলার পর থেকে অপারেশন সিঁদুর, এই পর্যায়ের মধ্যে একটা কথা খুব বেশি করে শুনেছি, সেটা হচ্ছে OGW, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, মানে কাশ্মীরের অনেক লোক এই সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিশে কাজ করে। এটা কেন বলে মনে হয় তরুণবাবু? টাকার জন্য শুধুমাত্র? না, টাকা না, এটা এদের একটা ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, জবরদস্তি একটা ট্রেনিং দেওয়া হয়। যেমন কোনো এরকম তো সব তো আর পাকিস্তান থেকে আসছে না, কিছু লোক কাশ্মীরের মিলে থাকে, তা ওরা জবরদস্তিতে ট্রেনিং দেয়। হয়তো দেখা গেলো কারোর বাচ্চা তুলে নিয়ে গেল, কারোর ভাই তুলে নিয়ে গেল, নিয়ে গিয়ে যে বড় ভাই তাকে দিয়ে ট্রেনিং করাবে যে তুই যদি এই কাজটা না করিস তাহলে আমরা এদের মেরে দেবো, ঠিক আছে। তা সেই হিসাবে ও মজবুরি হয়ে এই কাজগুলো করতে থাকে। এবার যখন করতে থাকে পয়সা পায়, তার সংসার চলছে, এটাও একটা চাকরি ওদের, এটাও জব ওদের একটা, যে আমরা যেমন জব করছি, ওরা ওই জবে পয়সা পায়, ওদের সংসার চলে, ওতে ওরা 2 দিন করার পর ওরা আপনা ঢেলে যায় ওর মধ্যে। কিন্তু ওরা অচিরেই দেশের ক্ষতি করে ফেলছে, সেটা ধ্যান দিচ্ছে না। ওদের বোঝানো হয় তো অনেক কিছু বোঝানো হয়, যে এই আমাদের অত্যাচার করছে, আমাদের এই ক্ষতি করছে ইন্ডিয়ার লোক। হ্যাঁ, ওরা নিজেকে আগে তো ইন্ডিয়া ভাবতো না যে আমরা আলাদা, কিন্তু এখন যে সিস্টেম হয়ে গেছে, এখন খুব সুন্দর সিস্টেম, এখন পর্যটক যাচ্ছে, সব কিছু কোনো অসুবিধা নেই। এই যে এখন আপনার চললো, অমরনাথ চলছে, বৈষ্ণবমাতা চলছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর পরিবেশ এখন। আর একটা জিনিস আপনার কাছে খুব এই মুহূর্তে জানতে ইচ্ছা করছে, এই যে আপনি বললেন যে ওদেরকে মজবুর করে তোলা হয়, পরিবারের কোনো একজনকে আটকে রেখে বলা হলো যে না করলে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, এই যে মানে মগজ ধোলাই, এই যে প্রসেসটা, এইটা চলার পর তো আপনারা নিশ্চয়ই মানে দেখতে পাচ্ছেন যে আপনাদের উপরই অ্যাটাক আসছে। আপনি বললেন যে
আপনারা এরকম বহু ছোট ছোট অভিযান করেছেন, অভিযানের মাধ্যমে অনেক জায়গায় ধরেছেন। জীবিত কোনো বিচ্ছিন্নতাবাদীকে আপনাদের সেনা ছাউনিতে এনে জিজ্ঞাসাবাদ এরকম করেছেন কখনো? কিরকম? অনেকে যদি আসে, একটা যখন ঘটনা বলেন। অনেকে যখন নিজেই বুঝতে পারে, তো অনেকে স্যালেন্ডার করে সে যে আমি আর এ কাজ করব না। তখন আমাদের একটা সংস্থা আছে, ওরা ওদের চাকরি দেওয়া হয়, আচ্ছা, তা ওরা তখন আমাদের হয়ে কাজ করে। অনেকে আমরা যে 11টা যে উগ্রবাদী মেরেছিলাম, ওর মধ্যে একটা উগ্রবাদী এসে আমাদের নিজেই খবর দিয়েছিল। ও আচ্ছা, নিয়ে গিয়েছিল নিজে, যে এরকম এখানে আছে, ওখান থেকে খবর পেয়েছিলাম। তারপরে আমরা সাকসেস হই। ও সব জানতো যে এখানে আছে, এইভাবে আছে। তা গিয়ে তা ওকে যেমন আমাদের স্কুল আছে অনেকগুলো, স্কুলে টিচার করে দেওয়া হলো। এবার ও সেই শিক্ষাগুলো আমাদের দেয়, যে কীভাবে কি ওরা নিজেকে নিজে ফিটনেস করে, কীভাবে তৈরি হয়, সেই শিক্ষাগুলো। মানে অ্যাকচুয়ালি বিচ্ছিন্নতাবাদীরা কিভাবে প্ল্যান করে, কিভাবে তারা মস্তিষ্ক চালায়, সেইটা ওদের থেকে জেনে নেওয়া যায়। সেগুলো জেনে নেওয়া যায়, সেগুলো আমরা অ্যাক্টিভেট হয়ে যায়। তারপরে এরকম কোনো দিন গেছে মানে ক্লোজ প্রক্সিমিটি, আপনার 300 মিটারের মধ্যে শত্রু দাঁড়িয়ে রয়েছে, আপনার হাতে রাইফেল, এরকম কোনো মানে ফেস টু ফেস, মানে আপনি মিস করলে আপনি শেষ, আর আপনি ঠিক হলে ও শেষ? 300 মিটার তো অনেক দূরে হয়ে গেল। আচ্ছা, 10 মিটারের মধ্যে দেখা হয়েছে। 10 মিনিটের মধ্যে 10 দেখা হয়েছে। মিনিটের মধ্যে। আচ্ছা, আমার সঙ্গে ছেলে ছিল এখানে হাওড়া লিলুয়াতে বাড়ি, অর্ণব ডে, আর আমি দুজন ছিলাম। আচ্ছা, যেমন একটা মকান ঘিরে রেখেছি, মানে ঘর ঘিরে আচ্ছা, রেখেছি। হ্যাঁ, এবার কি হয়েছে, আমরা গেটের সামনে আছি, আর ছাদের ওপরে একজন আছে, আমরা দেখিনি। এটা কোথায়, মানে জায়গা কোথায়? কাশ্মীর? আমার যত মোটিভেট হয়েছে সব ওই কুপওয়াড়াতে হয়েছে, কুপওয়াড়া বলছি, যে রাজৌরিতে। রাজৌরি। বাকি আমি কুপওয়াড়াতে ছিলাম, তখন নর্মাল হয়েছিল, কোনো সংঘর্ষ হয়নি। আচ্ছা, তা যত কিছু হয়েছে, আমি 2003-এ গিয়েছিলাম, তাই তখন খুব প্রচণ্ড হারে মানে ফায়ারিং চলতো। আচ্ছা, তা আমি আর অর্ণব ডে দুজন ছিলাম। তো এখানে আমরা ঠিক গেটের পাশে, আচ্ছা, যেমন গেটের ইয়ে হয় না, ধাড়ি হয় না, হ্যাঁ, ধাড়ি বলে, তো ওর নিচে আমরা এলএমজি নিয়ে বসে আছি। বসে আছেন, হ্যাঁ, এবার যখন পিছন থেকে দেখেছে ছাদের ওপর একজন আছে, তখন পিছনের যে টিম ছিল ওরা ফায়ারিং শুরু করে দিয়েছে। আর যখন ফায়ারিং শুরু হয়েছে, তারপরে কি হয়েছে, ঘরের মধ্যে দুজন ছিল, ওরা আমাদের সামনে এসে লাফ মেরেছে। আচ্ছা, ঠিক আছে, আর আমরা ভয় পেয়ে গেছি। আচানক একটা কেউ জাম্প করলে ভয় পায় না, ভয় পেয়ে গেছি। তারপরে আমরা দুজন খুব সাহসী ছিলাম। তা ও কী করলো, ওর পিছন পিছন প্রথমে দৌড়াতে শুরু, আমিও গেলাম। যাওয়ার পরে একটা পায়ে গুলি লেগেছিল, কিন্তু তারপরে খুঁজে পাইনি। এই প্রথম যে 10 মিটারের মধ্যে আর কি পেয়েছিলাম। আর ওখানে তো প্রতিদিনই চলতো তখন, এখন একটু কম হয়েছে। বাকি আমি লাইন অফ কন্ট্রোলে ছিলাম 2.5 বছর, ওপি পরাক্রমে ছিলাম, ওপি রক্ষকে ছিলাম। এই যে লাইন অফ কন্ট্রোলে একরকম অভিজ্ঞতা, আবার এই যে অভিযানে গিয়ে বা হঠাৎ বিচ্ছিন্নতাবাদীর সম্মুখীন, আপনি যেমন বললেন যে এসে আপনাদের সামনে জাম্প করেছে 10 মিটারে, এরকম আর কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো আপনাকে মানে কাঁপিয়ে দিয়েছিল, যে মাথা ঠান্ডা করে রেখে আমাকে ডান করতে ঘটনা হবে? বলতে, ঘটনা তো ভুল হয় না, এগুলো ভুল হবার নাই। ঘটনা বলতে, একদিন আমরা গেছি সার্চিংয়ে গেছি, গিয়ে আমরা টিলার ওপর বসে আছি। তা বসে থাকতে থাকতে ফায়ারিং শুরু হয়ে গেল। আচ্ছা, সামনে থেকে ফায়ারিং হচ্ছে। এবার স্ন্যাপার বলে একটা হাতিয়ার আছে, রাইফেল, ওরা উপর থেকে ফায়ারিং করছে, পিছন থেকে। আচ্ছা, তো এখন সামনে থেকেও ফায়ারিং আসছে, পিছন থেকেও ফায়ারিং আসছে, লোকানোর জায়গা নেই। আচ্ছা, তা তখন সেই মানে ছোট্ট হয়ে পাথরের এর থেকে ফায়ার করতে মানে চালাতে হয়েছে। তা সেও একটা অভিজ্ঞতা। তো তখন মনে হয় আজ হয়তো গেলাম, জীবনের দাম কত সেখানে বোঝা যায়, যে এই জীবনের দাম কত। ঠিক আছে, সেখানে বোঝা যায়। কিন্তু তার মধ্যে এমন খুশি হয় যখন আমরা লাস্টে কিছু করতে পারি, তখন খুব আনন্দে ফিরে যায় বাড়ি। যখন বাড়ি বলতে আমাদের যে ইউনিট, খুব খুশিতে ফিরে আসি যে আজ কিছু করতে পারলাম, এটাই আর কি, আনন্দ খুব হয়। এবার আসার পরে আমরা একটা ছোট ডিব্রিফিং, তারপরে একটা পার্টির অনুষ্ঠান হয়, যে আমরা এই ডিব্রিফিং প্রসেসটা কি একটু বলুন।
এটা হলো আমরা আমি যে এর আগেও শুনেছি হ্যাঁ, debriefing আমরা যে করা হয়। অপারেশন করছি একটা, হ্যাঁ, যেমন এখানে একটা অপারেশন করছি, কিছু করছি, যে আমরা ভুলগুলা করি, আচ্ছা, তা সেগুলা সংশোধন আর কিভাবে কি করতে হবে সেটার একটা ডিসিশন দেওয়া হয়, যে এইগুলা করলে, যেমন বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, তা সেই রকম যে পালিয়ে গেল কীভাবে পালালো, সেটাকে কিভাবে কেন আমরা তাকে লক করতে লক পারলাম না? করতে পারলাম না, সেইগুলা ডিসিশন দেওয়া হয় আর কি। এটা এটা কি ডিব্রিফিং প্রসেস? এটা মানে প্রত্যেকটা অপারেশনের পরেই এটা আপনারা করেন, প্রত্যেকটা অপারেশন যে কোথায় আমাদের ঠিক হলো, কোথায় ভুল কোথায় হলো। ভুল হলো, কোথায় গেলে কি হতো না হতো, এইগুলা চলতে থাকে। এতদিন পর বাড়িতে ফিরলেন, বাড়ির লোকেরা আপনার কাছ থেকে এই কাহিনীগুলো শুনতে চায় যে কি কি ফেস করেছেন। কে কে আছে আপনার বাড়িতে? বাড়িতে আমার মা বাবা আছে, দাদা বৌদি আছে, আর ফ্যামিলি, আর আমার 3টে বাচ্চা, এরা আছে। তারা জানতে চায় যে এরকম অভিজ্ঞতা। এবার আমরা যখন অপারেশন কিংবা কোনো সময় আসি, যখন ছুটিতে বাইরে আসি, তখন তো অলরেডি গল্প হয়েই যায় যে এই হয়েছে, তখন সাবধানী করে যায় যে যা কিছু করবার সাবধানীতে করো, একটু সাবধানে থাকা ভালো, আর কি বলবো। বাকি খুশি সবাই হয়। পরিবারের কেউ ইচ্ছা আছে নাকি আপনার মতো আর্মিতে যোগদান করার? আমার ছোটো ছেলের খুব ইচ্ছা আচ্ছা যে আমি আর্মিতে যাব, মেয়েরও খুব ইচ্ছা। আচ্ছা, মেয়ে 10-এ পড়ছে, ছোটো ছেলে এখন আমার 1-এ পড়ছে, তো ওর দুজনের খুব ইচ্ছা যে আমি আর্মিতে যাব। তোর মেয়েদের স্কোপ আছে ইন্ডিয়ান হ্যাঁ, আর্মিতে? সব আছে। মানে মেয়েদের তারা আছে। কি ফুল অ্যাকশনে থাকে না? হ্যাঁ হ্যাঁ, থাকে। অ্যাকশন থাকতে হবে, সব রকম ব্যবস্থা আছে। আপনি যে ইউনিটে ছিলেন, সেই ইউনিটে কতজন আপনার মতো এরকম বাঙালি সেনা ছিল? বাঙালি সবাই সেনা তো ভারতীয়, কিন্তু তার মধ্যে বলে যে আমাদের 70 জনের আশপাশ হবে বাঙালি সেনা আছে, 70 জন। তা আপনি যার কথা বললেন হাওড়ার লিলুয়ার, তিনিও কি একই সঙ্গে আপনার সঙ্গে রিটায়ার করলেন? না, উনি 2016-তে চলে এসেছেন, আচ্ছা, আগেই রিটায়ার করলেন। আগেটাই চলে এসেছেন। বাকি একজন আসছে আমার সঙ্গে, শান্তিপুরে বাড়ি, অরূপ মহলদার বলে, ও আসছে এপ্রিলের 1 তারিখ আসছে। শেষ হচ্ছে। হ্যাঁ, কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই যে এতদিনের চাকরি জীবন আপনি একরকমভাবে কাটিয়েছেন, কখনো পাথরের খাঁজের মধ্যে, কখনো গুহার মধ্যে, কখনো আবার তুষার আবৃত পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকেছেন, অ্যান্টিসিপেট করেছেন যে বিচ্ছিন্নতাবাদীরা কোথায়। এখন কিভাবে চলবেন? আপনার আগামী পরিকল্পনা কি? আগামী পরিক্রম যে ও এইরকমই চলবে, যে কোনো জায়গায় অন্যায় দেখলে আমি মানব না, সেই রকম যেটা শিক্ষা পেয়েছি এতদিন, সেই শিক্ষাটাকে আমি আগেও মানে বরকরার রাখতে চাই। যে শিক্ষাটা পেয়েছি সেটাকেই ফলো করব, সেটা নিয়েই বাকি জীবনটা। আর কোনো কাজে যোগ দেওয়ার কোনো বিষয় আছে, মানে অন্য কোনো পরিকল্পনা আছে? সেটা তো থাকতে হবে, নাহলে চলবে কী করে। হ্যাঁ, সেরকম কিছু নিয়েছেন পরিকল্পনা? না, পরিকল্পনা এখনও নিইনি। একটু এই আসলাম, একটু 1-2 মাস রেস্ট করব, তারপরে পরের চিন্তা ভাববো যে কী করা কী যায়। করা যায়, এটাই। এই যে আপনার ইউনিট ছেড়ে চলে আসছিলেন, কোথাও আবেগ হয়নি বা দুঃখ হয়নি যে ছেড়ে যেতে হচ্ছে? না, দুঃখ তো এখনও হচ্ছে, ছেড়ে যেতে হচ্ছে, কারণ তাদের সঙ্গে হাসি মজাক সব কিছু, একটা যে কোনো পার্টি হোক, যে কোনো সংস্থা হোক, মানে যখন আমরা কেউ অসুস্থ হয়ে পড়ি, তা এত সুন্দরভাবে আমাদের দেখাশোনা হয়, সেটা হয়তো বাড়িতেও হয় না, বাড়িতে কম হয়। কিন্তু ওখানে একজনের আমাদের তো কেউ চেনা নাই, কেউ বঙ্গাল থেকে গেছে, কেউ বিহার, কেউ উড়িষ্যা, কেউ পাঞ্জাব, কিন্তু সেখানে সব এত সুন্দর মিলমিলাপ, ভাই ভাই, সব ভাইয়ের থেকেও অনেক বেশি। মানে সেই সতীর্থদেরকে তো মিস করছেন নিশ্চয়ই। যদি এখন কোনো জায়গায় কোনো অসুবিধা, যেমন কোনো আমাদের ক্যাজুয়ালিটি হলো একটা, কিন্তু আমরা তাকে ছেড়ে আসবো না, এটাই মেন উদ্দেশ্য। ছেড়ে আসবো তাকে, যেভাবেই তাই গুলি লাগুক, কিন্তু নিয়ে আসবো তাকে, ছেড়ে আসবো না। যদি ওকে নেওয়ার জন্যে অন্যজনের গুলি লাগে, তবু সে প্রস্তুত আছে, কিন্তু ছেড়ে আসবো না তাকে,
যে একজনের গুলি লাগলো তাকে ছেড়ে পালিয়ে আসলাম, সেরকম নয়। সেই যে জিনিসটা সেটা হয়তো সিভিল হতে পারে, যে একজন মারছে চল ওকে তো হাত পা ভেঙে দিলে আমি পালিয়ে যাই, সেটা নেই। সে যতক্ষণ পারবে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে চেষ্টা করবে, লড়ে যাবে। এটাই হচ্ছে সব থেকে বড়। এ তো গেছেন, আপনারা গিয়ে বুঝতে পেরেছেন, অভিযান করেছেন, পৌঁছেছেন, তাদেরকে বেঁচেছেন এবং যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন। কিন্তু আপনাদের সেনা ছাউনিতে, আপনাদের সেক্টরে বা আপনার কি বলবো ব্যারাকে আক্রমণ এরকম কখনো হয়েছে? মানে আপনি হয়তো অনেকেই আছেন বিশ্রামে বা ডিউটিটা শেষ না, হয়েছে। এমনও হয়েছে, কারণ আমি যখন কুপওয়াড়াতে ছিলাম লাইন অফ কন্ট্রোলে, তা একদিন ছিল জুলাইয়ের 12ই জুলাই হবে। কত সাল? 12 সাল জুলাইয়ের। আচ্ছা। রাতের সময় কিছু উগ্রবাদী এসে পাথর মারছিল। আচ্ছা। মানে যে পোস্ট আছে পাথর মারছিল। পাথর মারার সঙ্গে সঙ্গে কী করে ওরা, যে একজনকে যে বাইরে দেখতে এসছে ওর ওপরে গুলি চালায়, ফায়ার করে দিল। ফায়ার করে দিয়েছে। কারণ বরফের সময় কী হয়, বরফের সময় তো সেই বাইরে তো ঘুরে বেড়ানো যায় না, তা তখন বাংকারের মধ্যে থাকতে হয়। বাংকার থেকে ডিউটি দেখতে হয়, সব দিকে দেখা যায় না। একদিকে দেখছে, একদিক থেকে এসে ও পাথর মেরেছে, শব্দ হয়েছে, যেই বাইরে এসছে আর ওকে ফায়ারিং করেছে। ফায়ারিং করার পরে সবাই তখন রেডি হয়ে যায়, কারণ আমাদের একটা ট্রেনিং থাকে যে এরকম হলে এরকম সিস্টেম আছে, তা সেই সিস্টেম এসে তখন তাকে আমরা আচ্ছা ফায়ারিং করি। সেটা আমাদের টিম নেই, অন্য তো টিম। এরকম ফায়ার করলো, তারপর ওকে নিউট্রালাইজ করলো, কিন্তু ওটা অন্য টিম ছিল, আমাদের টিম ছিল না। ফায়ার করার পরে কি স্পট হয়ে গেল? হ্যাঁ, স্পট হয়ে গেছে। তারপর আপনারা কিভাবে সামাল দিলেন পরিস্থিতিটা? স্পট হলে কোনো এখানে কোনো সামালদের কিছু না, ও স্পট হয়ে যাওয়ার পরে ওরা এবার কিভাবে আপনাদের? না, ওরা আর কিছু করেনি। ওরা স্পট হলে কিছু করে না, যে হয়ে গেল যে কিছু আবেদন কি কিচ্ছু না, হয়ে গেল। এবার আমাদের কি হয়ে গেলে আমরা থানায় খবর দিই। এবার কোনো অপারেশন করলে প্রথমে থানায় খবর দেওয়া হয়, ওদের যে পুলিশ স্টেশন, খবর দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে প্রথমে পাথর ছুটছিল, সেটা দেখতে গিয়ে আপনাদের একজন জওয়ান শহীদ হলেন, এর পরে আপনারা কি করলেন? যারা যে লিভিংয়ে ছিল তারা এসে তাকে তো ফায়ারিং করে শহীদ করে, মানে মেরে দিয়েছে। তারপরে তো পুলিশের হাতে হ্যান্ডওভার হবে। আর যে একজন ছিল সে পালিয়ে গেছে, দুজন এসেছিল, সে পালিয়ে গেছে। দুজন মিলে একটা, তারপরে পুরো রাত ধরে সার্চিং চলেছে, সার্চ অপারেশন হয়, কিন্তু পাওয়া যায়নি। কাশ্মীরের কোন সেক্টরটা সবচেয়ে বেশি আপনার কর্মজীবনে, যেহেতু আপনি কাশ্মীরটা চেলে ফেলেছেন, কোন সেক্টরটা বেশি মানে বেশি বিপজ্জনক বলছেন? বিপজ্জনক রাজৌরি সেক্টরটা আগে ছিল প্রচণ্ড বিপজ্জনক, কারণ ওখানে বলা হতো যে এখানে উগ্রবাদী আতুর ঘর আর কি। ওখানে প্রচুর উগ্রবাদীদের স্কুল আছে ওখানে বেশি সব থেকে ছিল। কিন্তু যে রিস্ক বেশি, যেমন আমরা ছিলাম কুপওয়াড়াতে ছিলাম, তো আমাদের যে পোস্ট আর যে পাকিস্তানের পোস্ট সেটা অনলি 2.5 কিলোমিটার। আপনাদের থেকে পাকিস্তান পোস্ট 2.5 কিলোমিটার। এবার দেখা যেত সব, যে ওরা খাচ্ছে, ওরা কি করছে, বসে আছে, আচ্ছা, দেখা যেত, কিন্তু কোনো ফায়ারটার হয় না ওখানে। কেন হয় না? যখন ওপর থেকে আদেশ আসে তখনই ফায়ারিং হবে, না ফায়ারিং হবে না। আমরা দেখার সময় করি, ওরা আসছে, খাচ্ছে, আসছে, আমাদের দেখতে পাই, এরকম। এটা কোথায়? কুপওয়াড়া সেক্টর? হ্যাঁ, না, এটা তাংধা সেক্টর। আচ্ছা, পাশে। এখন কি আপনি বলবেন যে মানে এখনো কাশ্মীর কি নিরাপদ পর্যটকদের জন্য এই ঘটনা ঘটে যাওয়ার পর? যদিও আবার অনেকে যেতে শুরু করেছেন, কাশ্মীরের সেই সৌন্দর্য। নিরাপদ তো কোনোদিনই বলা যাবে না যে নিরাপদ, কখন কি হয় সেটা বলা যাবে না। কিন্তু যতক্ষণ যে আমরা ডিউটিতে আছি সেটুকু নিরাপদ, যে আমরা যে ডিউটি দিচ্ছি সেখানে কিচ্ছু হবে না। পর্যটকরা যারা যাচ্ছেন তারা তো তার মানে বলবো রিস্ক নিয়েই যাচ্ছেন নাকি? না, এখন কোনো রিস্ক নেই। যখন আমরা ডিউটি দিচ্ছি তখন কোনো রিস্ক নেই। এবার যখন ডিউটি দেখা গেল যে অন্যদিকে ডিউটি নেই, সেদিকে ভুল করে চলে গেল, সেদিকে তো কিছু করা যাবে না। তা সেটা এখন যেটা চলছে, আমরা তো প্রপার প্রোটেকশন নিয়েই পর্যটকদের মানে শুরু করি। যে এই যে 3 তারিখ থেকে যে শুরু হলো অমরনাথ যাত্রা,
তা আমরা তার আগে থেকে সেটাকে Posting সার্চিং করে আমাদের সব কিছু আর কি যে পোস্ট বসিয়ে তারপরেই আগে আপনারা সুনিশ্চিত করেন যে অমরনাথ যাত্রার জন্য প্রস্তুত আছে, আপনারা সুনিশ্চিত গ্রিন করি, সিগন্যাল দিলে তবে হ্যাঁ সার্চিং করি, সব কিছু করে আমরা ডিউটি দিই, তারপরে সেটা পুলওয়ামা সেক্টর, যে সেক্টরে আমরা অ্যাটাক দেখেছিলাম, মানে আর্মির গাড়ি আসছিল, উড়িয়ে দেওয়া হয়েছিল, ব্লাস্টিং হয়েছিল, এরকম কখন হয়েছে যে আপনারা গাড়ি পাস করছেন, অ্যান্টিডেন মাইন পেলেন বা মানে বিস্ফোরক আছে জানতে পেরে গাড়ির পথ ঘুরিয়ে দিলেন? হ্যাঁ পাওয়া যায় অনেক। এগুলো তো সচরাচর হয় এগুলো। পুলওয়ামা তো আমি যেখানে ছিলাম শ্রীনগর, সেখান থেকে ওই 30 কিলোমিটার দূরে। আচ্ছা, আর যে আমি যেখান থেকে বারুদটা নিয়ে এসেছিল সে ফ্যাক্টরিটা দেখে এসেছি, আচ্ছা, সেটা দেখে এসেছি। তো ওখান থেকে এখন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আচ্ছা। ফ্যাক্টরি চলছে না এখন। তো ওখান থেকে গাড়িটা ওখান থেকেই মানে বিচ্ছিন্নতাবাদীরা বারুদ মজুত করেছিল। মজুত করেছিল। আচ্ছা, তো ওখান থেকে গাড়িটা নিয়ে এসে লাগানো, জবরদস্তি লাগানো হয়েছিল রোডে। এখন পুলওয়ামাতে কোনো ভয়ের কিছু নেই, শান্তি আছে এখন। তরুণবাবু, ছোট ছেলে যেতে চাইছে, মেয়ে যেতে চাইছে আর্মিতে, আপনি বাবা হিসাবে কি তাদেরকে এগিয়ে দেবেন দেশমাতৃকার অবশ্যই। সেবায়? অবশ্যই, আমার জন্য সবসময় রেডি যে আমার ছেলে মেয়ে যাক, আমি যা করেছি তার থেকে বেশি কিছু করুক, সেটাই আমার ইচ্ছা। আর ওদের মা কখনো বলে না যে এত রিস্ক? না, ওর মা তো আরও সাহস দেয়। যেমন আমি অপুর চিন্দুরে ছিলাম, তো আমি রাতে কোনো কোনো সময় ভিডিও কল করেও দেখিয়েছি কি চলছে, কি চলছে, পরিস্থিতি, ড্রোন হ্যাঁ। যাচ্ছে, কিন্তু কোনো ইয়ে নেই যে তুমি তোমার কাজ করো, সাহসের সঙ্গে এদিকে ধ্যান দিও না, আমরা ঠিক আছি। আমার মিসেস তো যে প্রোগ্রামটা করেছিল স্টেশন থেকে নামিয়ে যে গ্রাম পর্যন্ত, এবার গ্রামের প্রতিবেশীদের 3000 জনের খাওয়ার ব্যবস্থা, সব কিছু আমার মিসেস করেছিল। ও নিজেই সব করেছে সব কিছু। বাকি আমার দাদা আছে, দাদা ছিল, দিদি এসেছিল, সবাই মিলে পরিবার মিলে সব করেছে। গ্রামের লোকও গ্রামের মানুষ আপনাকে নিয়ে গ্রামের মানুষ গর্বিত। প্রচণ্ড হেল্প করেছে। আর সবাই স্টেশনে অনেকজন এসেছিল আমাকে ওয়েলকাম করার জন্য, গ্রামে দাঁড়িয়েছিল। এমনিতে ছুটিতে আপনারা মানে আর্মিরা ছুটিটা কিরকম পান? কত মাস পরে আসতেন বা বছর পর আসতেন নাকি? আমরা না, বছর না, আমাদের 3 মাস পর একবার? মানে 1 বছরের মধ্যে আমরা 3 মাস ভাগ করে নিই। আচ্ছা। 3 মাস পর পর ছুটি আসি, মানে যদি কারোর অসুবিধা হয় সে আসতে পারে। ওই 3 মাসের জন্য যে এলেন, মানে 3 মাস পরে যে এলেন, ছুটিটা কদিনের জন্য? ছুটি আমাদের টোটাল 90 দিন ছুটি। এবার আমরা যেভাবে নিতে পারি, আচ্ছা, কেউ হয়তো 2 মাস একসঙ্গে নিল, পরে এক মাস নিল আর কি, তো এইরকম। বাকি কোনো কিছু অসুবিধা হলে পরে ওই নিয়ে আসে। আমরা তো ছুটি রেখে দিই না, একটা 1 মাস ছুটি রেখে দিই, লাস্টে কোনো কিছু অসুবিধা হলে, কোনো ক্যাজুয়ালিটি হলে পরে সেই জন্য রেখে দিই ছুটি। সেটাকে কাটলে কাটি, না জমা করে দিই। 26 বছরের অধিকাংশ সময়টাই কি কেটেছে কাশ্মীরেই? আমার টোটাল 14 বছর কাশ্মীরে কেটেছে। আচ্ছা, কারণ আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি কাশ্মীরে যাব, কাশ্মীরে গিয়ে কিছু করব। তা আমার যত আমার সুযোগ এসছে আমার ইউনিট থেকে, আমি ততবার আমি নিজে ভলেন্টিয়ার হয়ে হাত খাড়া করে গিয়ে আমি কাশ্মীর যাব। কেউ যেখানে ওই সেক্টরে যেতে চায় না। হ্যাঁ, কারণ আমার তো ইউনিট তো সবসময় ফিল্ডে থাকে না। আমার ইউনিট অনেক সময় আম্বালাতে ছিল, গোয়ালিয়র ছিল, বম্বে ছিল। তা তখন ওখান থেকেও আমি গেছি কাশ্মীরে, যে আমি কাশ্মীর যাব। আমার এইগুলো খুব ভালো লাগে যে আমি কিছু করব। কিন্তু পরে আর মৌকা পাওয়া যায়নি এত, যে 2003 থেকে 6 পর্যন্ত পেয়েছিলাম, সেই মৌকাটা পরে খুব কম পাওয়া গেছে। বাকি আমি 1 বছর বারামুলা সেক্টরে ছিলাম, 2023টা। আচ্ছা, 23 সালের পুরো 23 আমি বারামুলাতে ছিলাম। ওখানে রোড ওপেনিং পার্টিতে যোগদান করেছি। তো ওখানেও খুব একটা ভালো জায়গা। আর এই যে শেষ পোস্টিং, এটা কাশ্মীর শ্রীনগর থেকে, শ্রীনগর লাস্ট শ্রীনগর থেকে পোস্টিং। আমরা কথা বলছিলাম তরুণ কুমার বিশ্বাসের সঙ্গে, সেই তরুণ কুমার বিশ্বাস যিনি এক বুক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে এবং সেখানে দীর্ঘ সময় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চলা, অপারেশন সিঁদুরে অংশ নেওয়া এবং তার অনেক অভিজ্ঞতার কথা আজকে আমরা শুনলাম। এবং তার পরিবার থেকেও পরবর্তী প্রজন্ম যেতে চায় সেনাতে, তিনি তাতেও উৎসাহিত করছেন যে দেশমাতৃকার সেবায়
এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত, এটাই আমাদের কাম্য, যে আমরা আমাদের নতুন প্রজন্মকে যতটা উদ্বুদ্ধ করতে পারবো দেশমাতৃকার সেবার জন্য, যাতে আমাদের দেশ সুরক্ষিত থাকে। তরুণবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই যে স্বাধীনতা দিবসের আলোকে আজকের এই অনুষ্ঠান পর্ব, তাই অবশ্যই শুনবো তোমায়তে আরও অনেক অতিথি আসবেন, কিন্তু একেবারে ফিল্ড ওয়ার্কার হিসাবে ভারতীয় সেনাবাহিনীর একজন দায়িত্বপরায়ণ কর্মী হিসাবে যেভাবে তরুণ কুমার বিশ্বাসের মতো ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা কাজ করেছেন আর করে চলেছেন, তাদের জন্য আমাদের সাধুবাদ। বন্দে মাতারম, জয় হিন্দ। শুনবো তোমায় আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার শুনবো তোমায়তে দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো পর্বে। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি? এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।